শান্তি ভবনে ১৬ বছর বয়সী একটি মেয়ে শান্তি মৈত্র ইন্টারনেট টেকনোলজির সময়ে বসে বসে একটি বিবর্ণ পাণ্ডুলিপি পড়ছে। ঝলমলে সভ্যতার লম্ফঝম্প করতে থাকা ৩২ ইঞ্চি এলইডি টিভি বা স্মার্টফোনের প্রতি অবহেলাটা তার চিরকালের। বাড়িতে তাকে সবাই বই পাগল বলেই ডাকে। তার এন্টারটেনমেন্টের মূল তিনটে জায়গা হলো স্কুল, লাইব্রেরি, বাড়ি। এই তিনটে জায়গাতেই তার কাছে বিভিন্ন রকমের বইয়ের ভাণ্ডার থাকে। সে বই ছাড়া আর কাউকেই আপন বলে ভাবতে পারে না। রোমান্টিক গল্পের কথা শুনলে তার যেন কেমন রাগে ফেটে পড়ে। কোনো একজনকে ভালোবেসে তার দাদা পাগল হয়ে গেছে, তাই সে ওইসব প্রেম ভালোবাসার দিকে আর ঝোঁক দেখায় না। সে জাদু ও জ্যোতির্বিজ্ঞানকে বেশি ভালোবাসে। সে শুনেছে মানুষের শরীরেও দেবতাদের মতো শক্তি আসতে পারে। তার জন্য একটি বিশেষ পদ্ধতিতে জপ তপ করতে হয়। সেই পদ্ধতির খোঁজার চেষ্টায় ৬ মাস ধরে সে তার বাবার সমস্ত বইগুলো ঘেঁটে ঘেঁটে দেখছে। এত পুরনো বই পড়ার কারণে সে হালকা আন্দাজ করতে পারলেও পুরোপুরিভাবে কনফার্ম হতে পারছে না। তাই সে সবকটা বই পড়ে শেষ করতে চায়, তারপর সিদ্ধান্ত নেবে। তার হাতে থাকা পাণ্ডুলিপিটা বিশেষ কায়দায় তৈরি। না সেটা কাগজ দিয়ে তৈরি, না পুরনো পদ্ধতিতে লেখা তালপাতা। শান্তি বুঝতেও পারছে না কাগজগুলো তৈরি হয়েছে কিভাবে। যাই হোক, এত ভেবে কাজ নেই। মনে মনে ভেবে সে পরের লেখাগুলো পড়তে শুরু করলো। সে ৪টি বেদের সংস্কৃত থেকে শুরু করে বাংলা অনুবাদ সবটাই পড়েছে, কিন্তু এই লেখাগুলোর সাথে কোনো মিল নেই। কি অদ্ভুত এই লেখাগুলো! ৪টি বেদের সংস্কৃতের সাথে কিছুটা মিল থাকলেও যেন অন্যরকম। আর সেটা আমি বুঝতেও পারছি, পড়তেও পারছি। মুশকিল হলো এই পাণ্ডুলিপিটা সম্পূর্ণ নয়। এর আগের অংশগুলো এখানে নেই। ৪ ঘন্টা ধরে কষ্ট করে পড়ার পরে সে যেটুকু বুঝতে পেরেছে সেটা হলো, প্রাকৃতিক শক্তিকে শরীরে ধারণ করার আগে নাড়ি শুদ্ধি করার প্রয়োজন রয়েছে। শান্তি ভাবতেও পারেনি এতদিন পরে সে এই বইটা তার বাবার বইয়ের স্টোরে পাবে। সে আগে থেকে ভেবেই নিয়েছিল হয়তো তার প্রয়োজনীয় কোনো তথ্যই সে এখানে পাবে না। সেই তথ্যগুলো পেয়ে খুশি তো হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। তার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে তার অনুযায়ী আধ্যাত্মিক শক্তি বাড়ানোর ৩য় স্তর থেকে ৭ম স্তর পর্যন্ত রয়েছে, কিন্তু প্রথম ৩টি স্তর অর্থাৎ প্রারম্ভিক, প্রাথমিক ও ২য় স্তর সম্পর্কে কোনো তথ্য নেই। সে প্রাথমিক স্তরগুলো না পেলেও পরের তথ্যগুলো পাওয়ার পরে সে এটুকু স্থির করতে পেরেছে বাকিগুলো কোথাও না কোথাও থাকবে। তাই সে ঈশ্বরের কাছে নমস্কার করে মনে মনে প্রার্থনা করলো, হে ঈশ্বর, বাকিগুলো যেন পাই, পথ দেখাও। কোনো রকমে পোশাক বদলে কাঁধের ব্যাগটা নিয়ে সে নিচে রান্নাঘরের দিকে হন্তদন্ত হয়ে যায়। সেখানে গিয়ে সে বলে, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। শান্তিকে খাওয়ার জন্য নিচে আসতে দেখে সরোজিনী দেবী খুবই অবাক হলেন। তিনি এগিয়ে এসে মেয়ের কপালে হাত দিয়ে বললেন, কিরে, তোর শরীর সুস্থ আছে তো? তখন শান্তি বলল, মা, মজা করো না, দেরি হয়ে যাচ্ছে, যা আছে খেতে দাও। সরোজিনী জবাব দিল, সে দিচ্ছি, তবে আমি ভাবছি বোধহয় পৃথিবীটা তার গতি বদলালো। তুই আজ খাওয়ার জন্য নিচে এসেছিস, তা এখন কোথায় যাবি? স্কুলে যাবি না? আজ আর স্কুলে যাব না, একটু লাইব্রেরিতে যেতে হবে। তোর হেড স্যার বারবার কল করেছেন স্কুলে যাচ্ছিস না বলে। আর ১ মাসও বাকি নেই পরীক্ষাকে। তুই যে কী করছিস কিছুই বুঝতে পারছি না। তুমি পরীক্ষা নিয়ে চিন্তা করো না তো, ওটা ঠিক হয়ে যাবে। তুমি পরীক্ষার সিলেবাসটা নিয়ে এসো আজ সব ঝামেলা শেষ করে দেবো। সরোজিনী বলল, অদ্ভুত মেয়ে রে বাবা, আজ রাতে সব ঝামেলা শেষ করে ফেলবে। এত বড় সিলেবাস এত তাড়াতাড়ি শেষ করে কি করে? সে যে করেই করুক, আমার কাজটা আমাকে করতেই হবে। শান্তির বাড়ির সকলেই জানে
কোনো একটা বিষয় সে একবার পড়ে ফেললে সেটা তার মনে থেকে যায়। এর পেছনের কারণটা তার বাড়ির লোক কিংবা স্কুলের কোনো টিচার ধরতে পারে না। তবু তারা প্রত্যেকে খুশি এমন মেধাবী ছাত্রীকে পড়ানোর সুযোগ পেয়ে। তাই তারা শান্তিকে খুব একটা এ বিষয়ে জিজ্ঞাসাও করে না। সবচেয়ে বড় কথা, এত বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও শান্তি কখনো টাকার গরম দেখায় না। আসল কথা, তার এইসবের জন্য এতটুকু সময়ও নেই। শান্তি কোনো রকমে খাওয়া শেষ করে তার মাকে বলল, মা, আমি প্রথমে হেড স্যারের বাড়ি যাচ্ছি, সেখান থেকে হয়ে লাইব্রেরিতে যাব, বাই। এইটুকু বলে স্কুটি নিয়ে সোজা হেড স্যারের বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে একটা দ্বিতল বাড়ির কলিং বেল বেজে ওঠে। প্রথমবার কলিং বেল বাজার পর দরজা বন্ধ থাকায় আবারও 2-3 বার কলিং বেল বেজে ওঠে। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিয়ে বলে, কাকে চাই? তখন শান্তি বলে, হেড স্যার কি বাড়িতে আছেন? একটু দেখা করা যাবে? খুব জরুরি একটা বিষয়ে কথা বলার দরকার ছিল। তখন ওই মহিলাটি জবাব দিলেন, স্যার বলেছেন ওনাকে কোনোভাবে যাতে বিরক্ত না করা হয়, কোনো জরুরি বিষয়ে কাজ করছেন। শান্তি বিনয়ী হয়ে বলে, প্লিজ ওনাকে একটু বলুন না, শান্তি মৈত্র এসেছে, একটু দেখা করতে চায়। ঠিক আছে, এখানে দাঁড়াও। এটুকু বলে কাজের মেয়েটি বাড়ির ভেতরে চলে যায়। সুধীর মিত্র শান্তির কথা শোনার সাথে সাথেই বললেন, আরে তুমি যাও, ওকে এখানে নিয়ে আসো, আর হ্যাঁ, গরম গরম কিছু খাবার দিয়ে যাবে। ঠিক আছে, বলে মহিলাটি শান্তিকে সুধীরবাবুর কাছে পৌঁছে দিয়ে চলে যায়। শান্তি সুধীরবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, সরি স্যার, কল করে আসতে পারিনি। সুধীর মিত্র বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আগে শান্ত হয়ে বসো, আর সরি বলতে হবে না, আমি জানি তোমার মোবাইল কোথায় পড়ে আছে তুমি নিজেও জানো না, আর এখন হয়তো মোবাইলটাও তোমার কাছে নেই। তখন শান্তি তার ব্যাগটা খুঁজে দেখলো, সত্যি মোবাইলটা সে আনেনি। মোবাইলটা কাছে না থাকাতে শান্তি একটু লজ্জিত হলো। ঠিক আছে, ওগুলো বাদ দাও। আজকাল তুমি কি করছো? তোমার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তোমার বাবা বললেন পুরোপুরি বইতে ডুব দিয়েছো, তা শরীর ভালো আছে তো? আসলে স্যার, আমি আপনার সাহায্য চাইতে এসেছিলাম। এর মধ্যে চা আর জল খাওয়ার চলে আসে। তখন সুধীরবাবু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, তারপর বলবো। স্যার, ও বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। তবে চাটুকু খাও, খেতে খেতে বলো কীভাবে সাহায্য করতে পারি। শান্তি চায়ের কাপটা তুলে নিয়ে একটু চুমুক দিয়ে বলল, স্যার, আমি আপনার লাইব্রেরিটা একটু ব্যবহার করতে চাই। সুধীরবাবু কিছুক্ষণ শান্তির দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি যে বই পাগল হয়ে গেলে দেখছি। শান্তি একটু হেসে বলল, তেমন কিছু নয় স্যার, আসলে বই পড়তে একটু বেশি ভালো লাগে। তখন সুধীরবাবু জিজ্ঞাসা করলেন, কোন ধরনের বই? বই ঠিক নয়, পাণ্ডুলিপি। সুধীরবাবু অবাক হয়ে শান্তির দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি বই ছেড়ে পাণ্ডুলিপিতে চলে গেছো? তোমার নেশা তো চরমে উঠেছে। তা কোন ধরনের পাণ্ডুলিপি? কোনো নির্দিষ্ট পাণ্ডুলিপি তো নয়, মোটামুটি হাতে যা পড়ছে তাই পড়ে ফেলছি। এটা শুনে সুধীরবাবুর চোখটা একটু ছোট হয়ে গেল। তিনি কিছুক্ষণ শান্তির দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, আমার সাথে এসো। লাইব্রেরির একটা কোণার দিকে গিয়ে সুধীরবাবু থেমে গেলেন। তারপর তিনি শান্তির দিকে তাকিয়ে সতর্কতার সাথে বললেন, তুমি এখানে যা কিছু দেখবে এবং যা কিছু পড়বে, প্লিজ বাইরে কাউকে কিচ্ছু বলো না। আর হ্যাঁ, এটা বলতে একটু খারাপ লাগছে, এখান থেকে কোনো কিছু নিয়ে যেও না, কিছু মনে করো না। এই জিনিসগুলো আমাকে জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার কোনো জিনিসই আমি নিয়ে যাব না, আর এ বিষয়ে কাউকে কিছু বলবোও না। নিশ্চিন্ত হলাম। সুধীরবাবু পাশের দেওয়ালে লাগানো একটা ছোট্ট কাচের ওপর কিছু প্রাচীন চিহ্ন অঙ্কন করলেন। সেই সাথে সামনের একটা দেওয়াল কিছুটা সরে গিয়ে ভেতরে যাওয়ার মতো রাস্তা তৈরি করল। কিন্তু শান্তি চোখ এটা ধরতে পারল না সুধীরবাবুর চোখে একটা নীল আলোক ছটা।
ভেতরের দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে একটা নিয়ন আলো জ্বলে উঠল। সুধীরবাবু তাড়াতাড়ি ঘরটার মধ্যে ঢুকে গেল। শান্তিকে ঘরটার মধ্যে তাড়াতাড়ি আসার কথা বললে শান্তি কিছুক্ষণের জন্য থেমে যায় এবং ইতস্তত বোধ করতে থাকে। তখন সুধীরবাবু তাকে ভরসা দিয়ে বলেন, আরে ভয় পাওয়ার কিছু নেই, এই দরজাটা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এর ভেতরে থাকবে। আমাকে আর কিছু সময় পরে স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে। তোমার যতক্ষণ ইচ্ছে তুমি এখানে পড়ো, আর আমি বেরিয়ে যাওয়ার পর লাইব্রেরির দরজাটা বন্ধ করে দেবে ভেতর থেকে। এই জায়গাটার বিষয়ে আমি, তুমি আর আমার ছেলে ছাড়া কেউ জানে না। আমার ছেলে এই জায়গাটাকে সে তার নিজের সম্পদ বলেই আগলে রাখবে, আর তুমিও এই জায়গাটার বিষয়ে কাউকে কিছু বলো না, এমনকি আমার স্ত্রীও জানে না। এইগুলো সাধারণ মানুষের জানার মতো কোনো বিষয় নয়। ঠিক আছে, তুমি এগুলো দেখো, আমি ডাকলে বাইরে আসবে। এটা বলে তিনি বাইরে বেরিয়ে যান। শান্তি ঘরটার মধ্যে চারিদিকে ঘুরে ঘুরে পাণ্ডুলিপিগুলোকে দেখতে থাকে। 40 মিনিট পরে বাইরে থেকে সুধীরবাবুর ডাক আসে, শান্তি এসে এটা নিয়ে যাও। তখন শান্তি লাইব্রেরি থেকে বেরিয়ে এসে দেখে সুধীরবাবু হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। শান্তি সেখানে পৌঁছলে তিনি বললেন, এই চাবিটা হাতে রাখো, আমি যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ করে দেবে। শুক্লাকে বলে দিয়েছি তোমার জন্য খাবার রাখতে, খিদে পেলে নিচে গিয়ে খেয়ে নেবে। যদি শুক্লা খাবারের জন্য ডাকতে আসে তাহলে প্রথমে লাইব্রেরির কাঠের দরজাটা ভালো করে বন্ধ করবে, তারপর শোয়ার ঘরের দরজাটা খুলবে। বলা যায় না কার কি মতলব থাকে। শান্তি জবাব দিল, ঠিক আছে স্যার, বুঝে গেছি। পরের এপিসোডগুলি শোনার জন্য শুনতে থাকুন অশনি শক্তি।